চলো আজকে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো স্পিকিং। প্রথম ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম, কি পড়েছিলাম প্রথম ক্লাসে? আমরা কিন্তু রিডিং পড়েছিলাম, সরি রিডিং না, আমরা পড়েছিলাম কিন্তু লিসেনিং, তাই না? তাহলে প্রথম ক্লাসে আমরা কিন্তু লিসেনিং পড়েছিলাম। ওকে, তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা আমাদের স্পিকিং। ওকে, কারণ আমরা জানি LSR W চারটে দক্ষতা রয়েছে। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিসেনিং। পুরো কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে কি বলা হয়েছে যে স্পিকিং স্কিল ইজ দ্য অ্যাবিলিটি। ওকে, স্পিকিং স্কিল ইজ দ্য অ্যাবিলিটি টু এক্সপ্রেস ওপিনিয়ন অর থট অ্যান্ড ফিলিংস টু পারসন অর গ্রুপস ভার্বালি ওয়েদার ফেস অর বাই ডিস্টেন্স। জিনিসটা বোঝো কি বলতে চাই। এখানে বলতে চাইছে যে স্পিকিং স্কিল ইজ দ্য অ্যাবিলিটি। স্পিকিং স্কিলটা কি? স্পিকিং স্কিল হচ্ছে এমন এক ধরনের অ্যাবিলিটি বা এমন এক ধরনের ক্ষমতা টু এক্সপ্রেস ওপিনিয়ন, যার মাধ্যমে কি করা হয়, আমরা আমাদের মতামত প্রকাশ করি, ওর থটস আমাদের চিন্তা ভাবনা, এবং আমাদের ফিলিংস কিসে কাকে কাকে প্রকাশ করি, একজন ব্যক্তিকে, এ পার্সনকে বা একজন গ্রুপকে। বোঝা গেল? তাহলে স্পিকিং হচ্ছে কি? স্পিকিং হচ্ছে এমন এক ধরনের অ্যাবিলিটি যে অ্যাবিলিটির মাধ্যমে একজন ব্যক্তি তার ওপিনিয়ন, তার থটস, তার চিন্তা ভাবনা, তার মনের ফিলিংস সে কি করে অন্য একজন ব্যক্তিকে বা অন্য কোনো গ্রুপকে কি করে প্রকাশ করে। এটাকে কি বলছে? স্পিকিং। তারপর নেক্সট, ইট ইজ প্রোডাক্টিভ অর হচ্ছে কি এক্সপ্রেসিভ স্কিল ইন ওরাল মোড। তাহলে এটা কি? এটা একটা প্রোডাক্টিভ স্কিল। তাহলে এর আগের ক্লাসও আমি বলেছিলাম যে প্রোডাক্টিভ স্কিল কোনগুলো? প্রোডাক্টিভ স্কিল হচ্ছে স্পিকিং, আর একটা হচ্ছে কি আমাদের রাইটিং। তাহলে এই দুটোকে কি বলা হয়? প্রোডাক্টিভ স্কিল বলা হয়, তাই তো? তাহলে প্রোডাক্টিভ স্পিক কাকে বলা হয়? একটা হচ্ছে কি স্পিকিং কে, আর রাইটিং কে কি বলা হয়? প্রোডাক্টিভ স্কিল। ক্লিয়ার? আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আউটপুট স্কিলও বলা হয়। কি বলা হয়? আউটপুট স্কিলও বলা হয়ে থাকে। এর আগে কিন্তু আমি সমস্ত কিছু তোমাদের বলে দিয়েছি। ক্লিয়ার? নেক্সট দেখো, আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাক্টিভ স্কিলও বলা হয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অ্যাক্টিভ স্কিলও বলা হয়ে থাকে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে আমাদের। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? ইট ইজ হচ্ছে কি ফান্ডামেন্টাল টু হিউম্যান কমিউনিকেশন ইন হচ্ছে কি ডেইলি লাইফস। মানে আমাদের দৈনন্দিন জীবনে যে কমিউনিকেশন আমরা করি, সেই কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু স্পিকিং স্কিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বলা হয়েছে। দেখো কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে জানাও। আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও, কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কারণ তোমরা দেখতে পেয়েছো 2023 সালে যে পরীক্ষা প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা নোট করো, 9647300217। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, ক্লাস টাইম রেগুলার 8:30 রাত্রে ক্লাস হবে, আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। একদম ফিজ নিয়ে ভেবো না, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। স্যার কিভাবে প্রোডাক্টিভ? আচ্ছা, স্যার কিভাবে প্রোডাক্টিভ দেখো, চলো ঠিক আছে, গুড, ঠিক আছে, চলো দেখে নাও, বুঝে নাও প্রোডাক্টিভ স্কিল মানে কি। স্যার তো বলিনি সাবনাম, আমি বললাম যে রাইটিং ঠিক আছে। ও রাইটিং এর ইংলিশ তো ডাব্লু দিয়ে হয়, তাই না? আমি ভুলবশত আর বলেছি, তাই না? তাহলে আর নয়, রাইটিং। ওকে, রাইটিং এবং হচ্ছে স্পিকিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে, ওই তো রাইটিং এর স্পেলিং আমি আর ভেবে নিয়েছিলাম। তো ডাব্লু এবং হচ্ছে তোমার স্পিকিং, এই দুটোকে আমরা কি বলবো? প্রোডাক্টিভ স্কিল বলবো। ক্লিয়ার?
হ্যাঁ সাবরাম ঠিক বলেছো, বোঝা গেল সবার, ক্লিয়ার হয়েছে? তাহলে প্রোডাক্টিভ স্কিল বলতে বোঝাচ্ছে রাইটিং এবং স্পিকিং কে কি বলছে, প্রোডাক্টিভ স্কিল। ক্লিয়ার সবার? কারো প্রবলেম? নেক্সট দেখো। ওকে ওকে, চলো নেক্সট দেখো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, যে সিচুয়েশন অফ স্পিকিং। ঠিক আছে, সিচুয়েশন অফ স্পিকিং এ কি বলছে দেখো, ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং, জিনিসটা বোঝো। ঠিক আছে, কেউ যদি বুঝতে না পারো মেসেজ বক্সে লিখবে, কারণ আমি হেডফোন লাগিয়েছি, আমি তোমাদের ভয়েস শুনতে পাবো না। ঠিক আছে, তো তোমাদের যদি কিছু বলার থেকে মেসেজ বক্সে লিখবে, ভয়েসটা এখন বলো না, যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন ভয়েস এসএমএস করে আমি সবকিছু ক্লিয়ার করে দেবো। এখন দেখো, বলছে কি সিচুয়েশন অফ স্পিকিং, মানে স্পিকিং এর বিভিন্ন সিচুয়েশন রয়েছে, কি কি দেখে নাও। একটা হচ্ছে কি ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। ইন্টারঅ্যাক্টিভ মানে বোঝো, ইন্টারঅ্যাক্টিভ মানে কি, যেখানে মিথস্ক্রিয়া হয়। অর্থাৎ ধরো তুমি আমি কথা বলছি, ধরো সামনাসামনি তুমি আমি বসে আছি বা ফোনে কথা বলছি, তার মানে কি আমার কথা তুমি শুনছো, তোমার কথা আমি শুনছি, এটাকে বলছে ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। বোঝা গেল? তাহলে ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং কোনটা? ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং বলতে বোঝাচ্ছে যখন একজন ব্যক্তি আরেকজনের কথা শুনবে, অন্যজনের কথা সে শুনবে বা রিপ্লাই করবে, এটাকে বলছে কি ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। অর্থাৎ এখানে দুজন ব্যক্তি, অর্থাৎ স্পিকার এবং লিসেনার দুজনেই কিন্তু অ্যাক্টিভ, এটাকে বলছে ইন্টারঅ্যাক্টিভ। 2 নাম্বার কি বলছে, পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং মানে বোঝো, যেখানে বক্তা থাকবেন এবং শ্রোতারা সেখানে কি করবে, ইন্টারাকশন করবে, কিন্তু বক্তা এবং শ্রোতার মধ্যে তেমন একটা ইন্টারাকশন হবে না। যেমন ধরো ইউটিউবে ক্লাস করাচ্ছি, ভালো করে বোঝো, এবার তুমি কি করেছো, কোনো কমেন্ট করেছো, সেখানে অনেক ছেলে মেয়ে কমেন্ট করেছে, আমি কি সবার কমেন্টে আনসার করতে পারবো? সম্ভব নয়, হয়তো 2-1 জনের করলাম। তাহলে সবার যখন আমি করতে পারছি না, সে পার্সিয়ালি, পার্সিয়ালি মানে হচ্ছে আংশিক। বোঝা গেল? তাহলে পার্সিয়ালি কথার অর্থ হচ্ছে কি, আংশিক ভাবে যেখানে মিথস্ক্রিয়া হয়, সেটাকে কি বলছে, পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। তারপর 3 নাম্বার দেখো, 3 নাম্বার পয়েন্টে কি বলছে, 3 নাম্বার পয়েন্টে বলছে নন ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। নন ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং মানে কি, অর্থাৎ ধরো তুমি টিভিতে কোন একটা সিরিয়াল দেখছো, তো সেখানে সিরিয়ালটা হচ্ছে, তাদের সঙ্গে কি তুমি কথা বলতে পারবে? কখনোই পারবে না। অর্থাৎ এটা কি বলছে কি, নন ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। বা ইউটিউবে গিয়ে তুমি কোনো একটা হিন্দি সিনেমার গান শুনছো, সেই গানটা শোনার সময় তুমি কি তাদের সঙ্গে কোনো কথা বলতে পারবে? পারবে না। তাহলে সেটাকে বলছে নন ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। বলো, এই 3টে জিনিস কারো বুঝতে কোনো প্রবলেম? মেসেজ বক্সে জানিয়ে দাও যদি কোনোটা বুঝতে প্রবলেম হয়, বলো। ওকে, ক্লিয়ার। আচ্ছা, 2 নাম্বারটা বলছে পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ মানে কি, যেখানে বক্তা শ্রোতাদের সঙ্গে কমিউনিকেশন করবে, শ্রোতারাও বক্তার সঙ্গে কমিউনিকেশন করবে, কিন্তু অতটা না। পার্সিয়ালি মানে কি, আংশিক। বুঝা গেল? আংশিক মানে কি, ওই যে সবার কথায় কান দেবো না, 2-1 জনের কথা শুনবো, 2-1 জনকে রিপ্লাই করবো, এরকম। বোঝা গেল? মানে সবাইকে আমি রিপ্লাই করতে পারবো না। পারবো কি? পারবো না। যখন সবাইকে আমি রিপ্লাই করতে পারছি না, সেটাকে বলছে পার্সিয়ালি। পার্সিয়ালি মানে আংশিক, কিছু কিছু জনকে আমি রিপ্লাই করলাম, বাকিদেরকে রিপ্লাই করা সম্ভব হলো না, এটাকে বলছে পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এবার স্পিকিং এর কিন্তু কি রয়েছে, 3টে ফেজ রয়েছে বা 3টে পর্যায় রয়েছে বা 3টে এলিমেন্ট রয়েছে। কি কি এলিমেন্ট রয়েছে দেখো। প্রথম যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি, স্ট্রেস। স্ট্রেস মানে বোঝো, স্ট্রেস মানে হচ্ছে কি, যে কত জোরে বলছি কথাটা, কতটা জোরে বলছি। কি বলছি দেখো, স্ট্রেস মানে বলি না, এই কাজটা একদম স্ট্রেস দিয়ে করো, মানে কি বলতো, জোর দিয়ে কাজটা করতে হবে, মনে জোর নিয়ে আসো। আমরা বলি না, তোমার কথা বলার মধ্যে কোনো জোর নেই, অলসতা ভাব, কারণ তোমার কথা বলার মধ্যে কোনো স্ট্রেস নেই, জোর নেই, গাম্ভীর্য নেই, এটাকে বলছে স্ট্রেস। বোঝা গেল? তাহলে কি বলছে, স্ট্রেস মিনস ইমফাসিস। স্ট্রেস মিনস ইমফাসিস। ইমফাসিস মানে কি, জোর দেয়। ইমফাসিস মানে জোর দেয়। তাহলে স্ট্রেস মিনস ইমফাসিস ইফ উই মেক এ সাউন্ড উইথ মোর এনার্জি
the sound will comes out with force. This indicate that there are degree of stress. বোঝা গেল? তাহলে স্ট্রেস বলতে বোঝাচ্ছে আমরা কথা বলার সময় আমি কত জোর দিয়ে কথাগুলো বলছি, আমার মনে কত জোশ আছে কথা বলতে, সেগুলোকে বলছে স্ট্রেস। যেমন আমি ধরো তোমাদের পড়াচ্ছি এইভাবে, কিন্তু আমি যদি এইভাবে পড়াই যে স্ট্রেস মিনস এমফাসিস ইফ উই মেক, এখানে কি কোনো আমার জোর আছে কথা বলার মধ্যে? কোনো জোর নেই, মনে হচ্ছে আমি মন মরা হয়ে তোমাদের সঙ্গে পড়াতে এসেছি, তাই কিনা? তাহলে সেটাকে কি বলছে? স্ট্রেস। তাহলে স্ট্রেস মানে কোনো একটা জিনিসের প্রতি যখন আমি জোর দিয়ে কথা বলবো, এনার্জি দিয়ে কথা বলবো, ফ্লুয়েন্টলি কথা বলবো, মনে জোশ নিয়ে কথা বলবো, সেটাকে আমি কি বলবো? স্ট্রেস। ক্লিয়ার? তারপরে চলেছি পিচ। পিচ মানে কি? তীক্ষ্ণতা। পিচটা কি দেখো, বলছে হুইচ ইজ ডিগ্রি অফ কি হাইনেস অর লোনেস ইন হুইচ ওয়ান স্পিক্স। মানে পিচ মানে তীক্ষ্ণতা। দেখো আমরা জানি যে একটা ছেলে এবং একটা মেয়ে যদি কথা বলে, সব থেকে তীক্ষ্ণ গলার ভয়েস কার? কার বলতো? মেয়েদের না ছেলেদের তীক্ষ্ণ ভয়েস গলার? সবাই মেসেজ বক্সে লেখো। একদম মেয়েদের। মেয়েদের হচ্ছে গলার তীক্ষ্ণতা কিন্তু সব থেকে বেশি, তোমরা প্রত্যেকে জানো। কারণ মেয়েদের মানে খুব জোরে কথা বলে ওরা, ঠিক আছে? ওরা কিন্তু স্লো কথা বলে, কিন্তু ওরা খুব জোরেও কথা বলতে পারে, ওদের গলার তীক্ষ্ণতা সব থেকে বেশি। ওকে, তাহলে পিচ মানে কি? পিচ মানে বলতে বোঝাচ্ছে যে হাইয়েস্ট হাইনেস অর লোনেস ইন হুইচ হি স্পিক, মানে সব থেকে উচ্চ স্বরে যে কথা বলবে আর নিম্ন স্বরে কথা বলবে, এটাকে বলছে কি? পিচ বলা হয়। তারপর চলে আসো ইন্টোনেশন। ইন্টোনেশন জিনিসটা বোঝো। ইন্টোনেশন বলতে বোঝাচ্ছে ইট মিনস দ্যাট কি মেলোডি অফ স্পিচ। মেলোডি মানে কি? যে বলছি তোমাদের, মেলোডি অফ স্পিচ, দ্য চেঞ্জিং পিচ অফ দ্য ভয়েস, ইট ইনক্লুড রাইজিং অ্যান্ড ফলিং অফ দ্য টোন। এবার জিনিসটা বোঝো। তাহলে ইন্টোনেশনটা কি? ইন্টোনেশন হচ্ছে আমরা যে কথাগুলো বলছি, সেই কথাগুলোতে কি হয়, কোনো কোনো সময় আমরা উচ্চ স্বরে কথা বলছি, আবার কোনো কোনো সময় আমরা নিম্ন স্বরে কথা বলছি। এটা বেসিক্যালি কখন হয়? যখন আমরা গল্প বলি। দেখবে যখন একটা আমরা অভিনয় করে গল্প বলি, গল্প বলার মধ্যে বলি না, একদা এক জঙ্গলে একটা বাঘ ছিল, হঠাৎ করে ভয়ঙ্কর বাঘটা চিৎকার করে উঠলো। এই যে অভিনয় করে আমরা কথাগুলো বলছি, কোন কোন জায়গায় আমরা কথাটা উচ্চ স্বরে, কোন কোন জায়গায় আমরা কথাটা নিম্ন স্বরে, অর্থাৎ আমাদের যে স্বর, সেই স্বরের কি মানে আপ এবং ডাউন করছি, এটাকে কি বলছে? ইন্টোনেশন বলছি। ক্লিয়ার? আর টোনটা কি? টোনটা হচ্ছে আমাদের স্বর, ঠিক আছে? টোনটাকে কি বলা হয়? স্বর। বেসিক্যালি পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসে যে নিচের কোনটি স্পিকিং এর এলিমেন্ট নয়, স্ট্রেস, পিচ, ইন্টোনেশন, টোন, এইভাবে কিন্তু অপশন গুলো থাকবে। ক্লিয়ার সবার? বলো কোনো থেকে বুঝতে প্রবলেম কিনা। কারো কোনো পয়েন্টে ডাউট থাকলে বলো নাম্বার দিয়ে। ওকে, চলো নেক্সট দেখো। ওকে ওকে, ঠিক আছে। এলিমেন্ট, এলিমেন্ট চারটি, ঠিক আছে? এলিমেন্ট মেন মেন চারটি, অনেকগুলো এলিমেন্ট রয়েছে কিন্তু মেন মেন চারটি এলিমেন্ট মনে রাখবা, ঠিক আছে? চারটে এলিমেন্ট। ওকে, পরীক্ষায় জিজ্ঞেস করবে না যে স্পিকিং এর কটি এলিমেন্ট আছে, 5টি 6টি 7টি, এরকম পরীক্ষা জিজ্ঞেস করবে না। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে ইন্টোনেশন। এই যে বললাম আমি যে কথাগুলো বলছি, সেই কথাগুলো অভিনয় করে যখন আমি বলবো, তখন কথাগুলো কোনো কোনো সময় আমি উচ্চ স্বরে বলবো, আবার কোনো কোনো সময় আমি কথাগুলো নিম্ন স্বরে বলবো, সেটাকে বলছে ইন্টোনেশন। ওই যে আমি গল্প বলার সময় বললাম না যে একদা একটি জঙ্গলে একটি বাঘ ছিল, হঠাৎ করে সেই বাঘটি চিৎকার করে উঠলো, যে বাচ্চাদেরকে মানে অভিনয় করে যখন আমি পড়াবো, সেটা কি বলছে? কি ইন্টোনেশন। ক্লিয়ার? আরে পিচ বলতে কি বোঝায়? পিচ বলতে তীক্ষ্ণতা, তুমি কত জোরে কথা বলছো আর কত নিম্ন স্বরে কথা বলছো, সেটা বোঝাতে বলছে পিচ। বোঝা গেল? যে মেয়েরা যেমন কেমন ভাবে চিৎকার করে কথা বলে না, ওদের তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা মানে কি? একদম ছুঁচের মতন কথা মেয়েদের, ওদের গলা মোটা নয়, বুঝেছো? ছেলেদের গলার ভয়েস কেমন? মোটা গলা, কিন্তু মেয়েদের গলার ভয়েস কেমন? একদম সরু তীক্ষ্ণ গলা, সেটাকে বলছে পিচ।
ক্লিয়ার? দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি মেথড অফ ইনহ্যান্সিং স্পিকিং স্কিল। আমরা কিভাবে স্পিকিং স্কিলকে বাড়াবো, ঠিক আছে, স্পিকিং স্কিল আমরা কিভাবে বাড়িয়ে তুলবো সেই ব্যাপারে জানবো। প্রথমত যেটা মনে রাখবো, স্টোরি টেলিং। স্টোরি টেলিং এ কি হবে, ধরো কোনো একটা বাচ্চা স্কুলে কথা বলতে পছন্দ করে না, তুমি একজন শিক্ষক, তুমি কি বলবে যে ঠিক আছে তুমি ওঠো, আচ্ছা বলো তো তুমি একটা গল্প বলো তো। তুমি তোমার মায়ের কাছে গল্প শোনোনি, শুনেছো নিশ্চয়ই, কারণ বাচ্চারা গল্প শুনতেও ভালোবাসে আর গল্প করতেও ভালোবাসে। তাই বাচ্চাদের স্পিকিং স্কিল বাড়িয়ে তোলার জন্য তোমাকে সবসময় কিন্তু স্টোরি টেলিং এর উপরে কিন্তু ফোকাস করতে হবে। দেখো কি বলা হয়েছে, ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি, এটা এমন একটা অ্যাক্টিভিটি হুইচ স্পিকার, আচ্ছা আমার কি ভয়েসে কোনো প্রবলেম হচ্ছে? আমার কি ভয়েস কি বারবার কেটে কেটে যাচ্ছে? না, না না কোনো সমস্যা নেই। যাদের প্রবলেম হচ্ছে তাদের নেটওয়ার্কের প্রবলেম, বুঝতে পেরেছো? না না স্যার ক্লিয়ার আছে, ওয়াল ওকে 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 ঠিক আছে। যাদের প্রবলেম হচ্ছে, না না আমি এখন ঘুমো না তো, ওকে ঠিক আছে চলো, আমি এখন ঠিক এই আছে গুড, ডেস্টিনেশন এসে চলো। ঘুমো। তাহলে স্টোরি টেলিংটা দেখো, স্টোরি টেলিং বলতে কি বোঝায়, ইট ইজ অ্যান হচ্ছে কি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি হুইচ এ স্পিকার ন্যারেট দ্য স্টোরি বিফোর দ্য লিসেনার ইন ইফিসিয়েন্ট ওয়ে সো দ্যাট লিসেনার আন্ডারস্ট্যান্ড অফ দ্য ম্যাক্সিমাম এক্সেলেন্ট। এখানে কি বলতে চাইছে, স্টোরি টেলিং হচ্ছে এমন একটা মেথড বা এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে একটা লিসেনারের সামনে, যারা শোনে তাদের সামনে সেগুলোকে বর্ণনা করা হয়, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সেগুলো ভালো করে বুঝতে পারে। আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি, তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও, কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কারণ তোমরা দেখতে পেয়েছো 2023 সালে যে পরীক্ষা প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা নোট করো, 9647300217। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, ক্লাস টাইম রেগুলার 8:30 রাত্রে ক্লাস হবে, আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। একদম ফিজ নিয়ে ভেবো না, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। দেখো স্টোরি টেলিংটা কি, স্টোরি টেলিং হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে বা লিসেনারের সামনে কোনো একটা গল্পকে কি করা হয়, ন্যারেট করা হয় বা বর্ণনা করা হয়, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তার মানে মনের ভাবটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। তাহলে স্টোরি টেলিং এর মাধ্যমে শিক্ষার্থীদের কথন বা স্পিকিং এর পাওয়ার কিন্তু বৃদ্ধি করা হয়। ক্লিয়ার সবার? ওকে চলো। 2 নাম্বার দেখো, 2 নাম্বার কি বলছে, রোল প্লে। রোল প্লের মধ্যে কি কি আসছে দেখো, রোল প্লের মধ্যে আসছে ইন দিস অ্যাক্টিভিটি দ্য লার্নার্স অ্যাক্ট অ্যান্ড বিহেভ লাইক অ্যান্ড আদার পারসন উইথ দ্য হেল্প অফ ডায়লগ, স্পিচ, মিমার্কি। ঠিক আছে, বা মিমিক্রি বলা না, মিমিক্রি। তো মিমিক্রি তোমরা জানো না, যে দেখবে অনেকেই রয়েছে যারা বিভিন্ন নায়ক বা বিভিন্ন সেলিব্রিটিদের কি করতে পারে, লেখাটা তো উপরে তুলেছি, কি প্রবলেম হলো? হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ মিমিক্রি মানে হচ্ছে কি, নকল করা। দেখবে অনেকে কিন্তু অন্যের ভয়েস কিন্তু নকল করতে পারে, তাহলে সেগুলোকে কি বলা হয়, রোল প্লে, অর্থাৎ সরাসরি ভূমিকাতে অংশগ্রহণ করা। স্যার লাস্ট কতক্ষণ হলো, ক্লাস কতক্ষণ হলো? এই তো কিছুক্ষণ।
ঠিক আছে, এখন থেকে করো, বাকিটা তুমি রেকর্ডিং দেখে নিও। কিছুক্ষণ হলো, তাহলে কিছুক্ষণ, জাস্ট কিছুক্ষণ স্টার্ট হলো, ঠিক আছে। দেখো, তারপর নেক্সট দেখো স্পিচ অ্যান্ড কনভারসেশন। স্পিচ অ্যান্ড কনভারসেশন মানে কি? স্পিচ অ্যান্ড কনভারসেশন বলতে বোঝাচ্ছে কথোপকথন, কথা বলা, বোঝা গেল? তাহলে স্পিচ অ্যান্ড কনভারসেশন বলতে বোঝাচ্ছে কথা বলা। তাহলে যত বেশি আমি কনভারসেশন, একজন আর একজনের সঙ্গে কথোপকথন করবে, তত কিন্তু তোমার স্পিকিং স্কিল ভালো হবে। তারপরে যে সিমুলেশন, মানে কি বলতো? সিমুলেশন মানে হচ্ছে তোমার ডাইরেক্টলি অভিনয় করা। যেমন ধরো, একটা ছেলে কি হলো, একটা ছেলে নার্স হয়েছে, আর একটা ছেলে কি হচ্ছে, ডক্টর হয়েছে, ঠিক আছে। একটা ছেলে নার্স এবং একটা ছেলে ডক্টর, তারপরে সেজেছে, সাজার পরে সে ডক্টরের মতন করে কথা বলছে, সে নার্সের মতন করে কথা বলছে। তাহলে এখানে কি হচ্ছে, বা একজন ডক্টর বা পেশেন্ট দুজন সেজেছে বা অভিনয় করছে, সেখানে কিন্তু তারা মানে অভিনয় করে কথাবার্তা বলছে, সেটাকে কি বলছে, সিমুলেশন। তাহলে সিমুলেশন মানে হচ্ছে একদম রিয়েল ভাবে যখন কিছু অভিনয় করা হয়, সেটাকে বলছে সিমুলেশন। অর্থাৎ রিয়েল ভাবে যখন অভিনয় করব, সেটাকে আমরা বলবো সিমুলেশন। তারপর দেখো পিকচার কম্পোজিশনটা কি? পিকচার কম্পোজিশনটা বোঝো, এইগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে কিন্তু। ধরো বাচ্চাদেরকে তুমি একটা এরকম পিকচার দেখালে, ঠিক আছে, তো এখানে ধরো একটা লেখা আছে, একটা ধরো কলসি আছে, ঠিক আছে, এখানে কলসি আছে, এখানে ধরো একটা কি রয়েছে, এখানে ধরো একটা পাখি রয়েছে, সেই পাখিটা নুড়ি পাথর নিয়ে এসে কলসিতে ঢালছে, এইভাবে ঢালতে ঢালতে জল উপরে উপরে যাচ্ছে, এইভাবে তুমি অনেকগুলো ছবি এঁকেছো। তারপর বাচ্চাদেরকে তুমি বললে যে ছবিগুলো ভালো করে দেখো এবং একটা গল্প বলো, তো বাচ্চারা ছবিগুলো দেখে সে নিজের মতো করে গল্প বলছে, এটাকে বলছে পিকচার কম্পোজিশন, বোঝা গেল? অর্থাৎ ছবি দেখে যখন বাচ্চারা নিজের মনের ভাব প্রকাশ করবে, সেটাকে বলছে পিকচার কম্পোজিশন। আর ডিবেট মানে বোঝো, ডিবেট মানে কি? তর্ক বিতর্ক করা, তাই না? ডিবেট মানে যুক্তি তর্ক বিচার করা, এটাকে বলছে ডিবেট। আর গ্রুপ ডিসকাশন মানে কি? গ্রুপে আলোচনা করা। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সবই কিন্তু আমরা দেখলাম যে আমাদের যে লিসেনিং ইনহেন্স করার একটি টেকনিক, বোঝা গেল? তাহলে লিসেনিং কিভাবে ইনহেন্স করব, প্রথম পয়েন্ট মনে রাখবো স্টোরি টেলিং। দ্বিতীয়ত যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে কি, রোল প্লে। 3 নম্বর যেটা মনে রাখবো সেটা স্পিচ অ্যান্ড কনভারসেশন, সিমুলেশন, পিকচার, ডিবেট এবং ডিসকাশন। বলো, এই 7টা পয়েন্টে কারো কোন জায়গায় প্রবলেম? 4 নম্বরটা হচ্ছে সিমুলেশন। সিমুলেশন বলতে বোঝাচ্ছে যখন শিক্ষার্থীরা রিয়েল ভাবে ধরো একজন স্টুডেন্ট ডক্টর সেজেছে, আর একটা স্টুডেন্ট পেশেন্ট সেজেছে, তো পেশেন্ট হয়ে সে তার নিজের রোগগুলো বা রোগ হয়েছে তার, সেটা ডক্টরকে বলছে, আর ডক্টর হয়ে ডক্টরের মতো অভিনয় করে তার রোগগুলো ভালো করে শুনে। অর্থাৎ যখন কোনো স্টুডেন্ট একদম ডাইরেক্টলি কোনো হচ্ছে মানে অ্যাক্টিভলি মানে রিয়েল ভাবে অভিনয় করে, কমিউনিকেশন করে, সেটাকে বলছে সিমুলেশন। একটু আস্তে আস্তে পড়ান, ওকে? ঠিক আছে মঙ্গল, আস্তে আস্তে পড়াবো। 6 এবং 7টা একবার বলুন, ওকে? 6 নম্বর 7 নম্বরটা। 6 নম্বরটা হচ্ছে ডিবেট। ডিবেট মানে কি? ডিবেট মানে হচ্ছে তর্ক করা, ঠিক আছে, বিতর্ক সভা। ডিবেট মানে বিতর্ক সভা। যেমন ধরো তোমাকে বলা হলো যে বর্তমান সরকার মানুষের জন্য কি কি ভালো কাজ করেছে, কি কি খারাপ কাজ করেছে, এই বিষয়ে তোমার সঙ্গে আমার একটা ডিবেট হয়ে গেল, বোঝা গেল? তাহলে ডিবেট যখন আমি আর তুমি করছি, তখন আমি আমার মনের ভাব একদম সম্পূর্ণরূপে প্রকাশ করছি, তুমি তোমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছো, এটাকে বলছে ডিবেট। আবার দেখো ডিসকাশন। ডিসকাশন মানে কি? আলাপ আলোচনা করা, গ্রুপ ডিসকাশন করা, সেটাকে বলছে ডিসকাশন। তাহলে ডিসকাশন যখন আমরা করব, তখন আমরা কিন্তু নিজের মতো করে চেষ্টা করব, সেটাকে বলছে ডিসকাশন। ক্লিয়ার সবার? বলো, আর কোনটাতে প্রবলেম? ওকে, চলো নেক্সট দেখো। এবার আমরা কিছু কি পয়েন্ট মনে রাখবো, কি কি ইম্পর্টেন্ট কি কি পয়েন্ট আছে দেখো না। বলছে
While speaking, we have to take care of some things in mind which are explained in brief below. আমরা যখন কথা বলবো কিছু কিছু পয়েন্ট বা কিছু কিছু মানে জিনিস আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। কি কি দেখে নাও। নাম্বার ওয়ান বলছে বিফোর স্পিকিং উই প্ল্যান। বিফোর স্পিকিং উই প্ল্যান ইন আওয়ার মাইন্ডস। তাহলে so what we should speak about such that the listener understand what we are saying. জিনিসটা ভালো করে বোঝো এখানে কি বলতে চাইছে। ঠিক আছে, জাস্ট ওয়েট। দেখো আমরা যখন কথা বলবো আমাদেরকে জিনিসগুলো ভালো করে মনে রাখতে হবে। প্রথম পয়েন্টে যেটা বলা হয়েছে বিফোর স্পিকিং উই প্ল্যান ইন আওয়ার মাইন্ড। আমাদেরকে কথা বলার আগে জিনিসটা নিয়ে ভাবতে হবে যে আমি কি নিয়ে কথা বলবো। বোঝা গেল? আমি গেলাম আর কথা বলতে শুরু করে দিলাম, এমনটা করলে হবে না। তাহলে প্রথমত আমাকে কি করতে হবে, কথা বলার আগে আমার মাইন্ডে বা আমার ব্রেনে একটা কি করতে হবে, প্ল্যান করতে হবে। ইয়াস, কারণ টু হোয়াট উই শুড স্পিক, আমরা যেটা বলবো, কারণ আমরা যেটা বলতে চাইছি বা আমরা যেটা বলবো অ্যাবাউট সাচ কি যে সম্পর্কে, দ্যাট দ্য লিসেনার আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর সেইং, যাতে যে শুনছে আমার যে কথাগুলো শুনছে সেগুলো যাতে লিসেনার মানে যারা শুনছে তারা ভালো করে বুঝতে পারে। তাহলে প্রথমত যেটা মনে রাখতে হবে কথা বলার আগে কিন্তু প্ল্যান করতে হবে, কারণ প্ল্যান না করে যদি আমি কথা বলি তাহলে যারা শ্রবণ করবে আমার কথাগুলো বা যারা আমার কথাগুলো শুনতে চাইবে তাদের কিন্তু বুঝতে জিনিসটা প্রবলেম হবে। প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছে উই অলসো মেক আপ our minds. We also make up our minds about what and how to speak depending upon the speaking to. তাহলে কি বলছে, আমাদেরকে মাইন্ড সেট আপ করে নিতে হবে, আমাদেরকে মনে মনে স্থির করে নিতে হবে আমরা কি নিয়ে কথা বলবো এবং কিভাবে কথা বলবো। তো তুমি জানো না তোমাকে কি নিয়ে কথা বলতে হবে, তুমি গিয়ে কি হট করে বলতে পারবে? নিশ্চয় পারবে না। তো তোমাকে কোনো টপিকের উপরে কথা বলতে গেলে তোমাকে ভালো করে জানতে হবে যে আমি কি বিষয়ে বা কোন টপিক নিয়ে কথা বলবো এবং কিভাবে কথা বলবো, এই টপিকগুলো ভালো করে তোমাকে জানতে হবে। নেক্সট পয়েন্ট বলছে দেখো স্পিকিং শুড বি ডান টু এক্সচেঞ্জ ইনফরমেশন অর নলেজ উইথ আদার্স। তাহলে স্পিকিং বলতে কি বোঝায়, স্পিকিং কথাটির মানে হচ্ছে বা স্পিকিং করা হয় কি জন্য, যাতে আমাদের যে নলেজ রয়েছে সেই নলেজ বা ইনফরমেশন গুলোকে কি করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। এক্সচেঞ্জ মানে কি, আদান প্রদান করতে পারি, এটাকে বলছে স্পিকিং। তারপর নেক্সট পয়েন্ট, এ গুড স্পিকার, একজন ভালো স্পিকার ইজ ওয়ান হু স্পিক উইথ প্রপার ইন্টোনেশন অ্যান্ড এক্সপ্রেশন। তাহলে একজন ভালো স্পিকার কাকে বলবো, তাহলে ভালো স্পিকার আমরা তাকেই বলবো যার কথা বলার মধ্যে কি রয়েছে, এক্সপ্রেশন, যার প্রকাশ ভঙ্গি ভালো, যে ভালো করে সবকিছু প্রকাশ করতে পারে তাকে আমরা কি বলবো, এ গুড স্পিকার বলবো। এছাড়াও ইন্টোনেশনটা কি, ইন্টোনেশন এর আগেই বললাম কোথায় কিভাবে কথা বলতে হয়, কোথায় জোরে কথা বলতে হবে, কোথায় নিম্ন স্বরে কথা বলতে হবে, সেগুলোও কিন্তু তোমাকে জানতে হবে। His expression help the listener to understand the emotion of the topic. তুমি যখন কোনো একটা টপিককে মানে ইন্টোনেশন দিয়ে বলবে, বোঝাবে, তখন কিন্তু লিসেনার যারা রয়েছে তার যে ফিলিংস, কথা বলার যে ফিলিংস সেটা কিন্তু বুঝতে পারবে। ধরো তোমার মনে কষ্ট আছে, ভালো করে বোঝো, তোমার মনে কষ্ট আছে, আমার সঙ্গে ফোনে কথা বলছো, তুমি যদি অভিনয় করে রিয়েল যেভাবে নর্মাল সিচুয়েশনে আছো সেইভাবে কথা বলো, আমি কি তোমার দুঃখ কষ্ট বুঝতে পারবো? একদমই পারবো না। কিন্তু তুমি যদি তোমার দুঃখ কষ্ট গুলোকে তোমার কথা বলার মাধ্যমে প্রকাশ করতে পারো তাহলে কিন্তু আমি ইজিলি বুঝে যাব যে তুমি খুবই দুঃখে আছো বা কষ্টে আছো। অর্থাৎ ইন্টোনেশন মানে তোমাকে ফিলিংস দিয়ে কথা বলতে হবে, কোথায় উচ্চ স্বরে কোথায় নিম্ন স্বরে। তারপর কি বলছে দেখো, স্পিকিং শুড বি ডান উইথ ডেফিনাইট পারপাস উইথ ক্লিয়ারিটি টু অ্যাভয়েড অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে কি, অ্যাম্বিগুইটি মানে হচ্ছে কি অস্পষ্ট,
অ্যাম্বিগুইটি মানে অস্পষ্ট, অ্যান্ড কনফিউশন অ্যামং দ্য লিসনার। তুমি যখন কথা বলবে অবশ্যই একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে কথা বলবে এবং ক্লিয়ারিটি নিয়ে কথা বলবে। কথা বলবে কি বলতে চাইছে, তাহলে তুমি যখন কথা বলবে তখন অবশ্যই তুমি একটা ডেফিনাইট একটা পারপাস থাকতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা লক্ষ্য সামনে রেখে কিন্তু তোমাকে কি করতে হবে, এগিয়ে যেতে হবে, কথা বলতে হবে। অর্থাৎ সামনে তোমার উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে তোমাকে কিন্তু পড়াতে হবে। আর তোমার কথা বলার মধ্যে যেন ক্লিয়ারিটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তোমার কথার মধ্যে বলার মধ্যে যেন কোনো অস্পষ্টতা বা জড়তা না থাকে, এটা কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে দ্য ভয়েস মডুলেশন হোয়েল স্পিকিং মাস্ট বি মডারেট or to the level of listener. One listener must be able to listen clearly what the speaker is saying. তাহলে এখানে কি বলছে, তোমার যে কথা বলার সময় তোমার যে মডুলেশনটাকে ঠিকঠাক রাখতে হবে। মডুলেশন মানে কি, ওই যে তোমাকে মানে মানে জোরে যতটা কথা বলবে সেটাকে, ঠিক আছে। মডুলেশন মানে কোনো কোনো সময় আমাদের এইভাবে উঁচু নামে, এগুলো ফিজিক্সের পার্ট, ঠিক আছে। এত কিছু জানতে হবে না, ফিজিক্স তো তোমাদের পরীক্ষা আসবে না সেইগুলো, কারণ পরীক্ষা তোমাদের এগুলো দেবে না, মডুলেশন কি টোন কি এগুলো দেবে না, কারণ এগুলো ফিজিক্সের পার্ট। যার তোমাকে পয়েন্ট গুলো মনে রাখতে হবে, ঠিক আছে, কম্পোনেন্ট গুলো। তাহলে এখানে কি বলছে, তাহলে প্রত্যেকটা লিসিনার যারা রয়েছে তারা যাতে ভালো করে তাদের যে কথা বলছে সেই কথাগুলো বুঝতে পারে, সেই জন্য তোমাকে কথা বলার সময় মডুলেশনটাকে মেনটেন করতে হবে। এই হচ্ছে লিসিনার। তুমি যখন কথা বলবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। বলো কোন পয়েন্টটা বুঝতে প্রবলেম? কোন পয়েন্টে প্রবলেম হচ্ছে বলো, কোন পয়েন্টে প্রবলেম, ভালো করে দেখো। এ গুড স্পিক, তাই তো, ওকে, ঠিক আছে, চলো, ঠিক আছে। দেখো, এ গুড স্পিকার মানে একজন ভালো স্পিকার, মানে একজন ভালো কথক, কথা বলতে পারে, তাকে বলে গুড স্পিকার। তাহলে একজন ভালো গুড স্পিকারের কি বৈশিষ্ট্য থাকতে হবে, তার কথা বলার মধ্যে কি থাকতে হবে, ইন্টোনেশন থাকতে হবে। ইন্টোনেশন এর আগে বুঝিয়ে দিলাম, ইন্টোনেশন বুঝিয়ে দিয়েছি। আরেকটা থেকে এক্সপ্রেশন, যাতে তুমি ভালো করে প্রকাশ করতে পারো। মানে তোমাকে কথা বলতে দিয়েছি, অনেকেই দেখবে জানে খুবই, কিন্তু ভালো করে প্রকাশ করতে পারে না, সেটাকে বলছে কি এক্সপ্রেশন না থাকলে তোমাকে ভালো বক্তা বলবে না। বোঝা গেল? তাহলে একজন ভালো বক্তার প্রধান বৈশিষ্ট্য কি, তোমার কথা বলার মধ্যে ইন্টোনেশন থাকতে হবে এবং এক্সপ্রেশন মানে প্রকাশভঙ্গি থাকতে হবে, সেটাকে বলছে কি এ গুড স্পিকার। বলো, কারো কোনো জায়গায় প্রবলেম? ক্লিয়ার হচ্ছে সবার? এটা কি পার্টিয়ালি ইন্টারেক্টিভ? কোনটা বলো? ওই যেটা বললেন এই গুড স্পিকার, এটা কি পার্টিয়ালি ইন্টারেক্টিভ? এখানে পার্সিয়ালি ইন্টারেক্টিভ কথাটা আসছে না গো। এখানে গুড স্পিকার বলতে কি বোঝায়, একজন ভালো যে কথা বলে তার বৈশিষ্ট্য, যে ভালো কথা বলে তার কথা বলার মধ্যে অস্পষ্টতা থাকবে না, মানে স্পষ্ট করে কথা বলবে, এবং কথা বলার সময় তার যেন কথা বলাতে অভিনয় ভাবতে থাকে। কোনো সময় ধরো জোরে কথা বলবে, কোনো সময় নিম্ন স্বরে কথা বলবে, অর্থাৎ কথা বলার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফিল হবে, সেটাকে বলছে ইন্টোনেশন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট পেজ। দেখো নেক্সট পেজ কি বলছে, দেখো স্পিকিং উইথ স্পিড। স্পিকিং উইথ স্পিড মানে আমরা যদি জোরে কথা বলি, ভালো করে দেখো, ভালো করে শোনো, ভালো করে শুনে নাও, পরে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে, যেখানে বুঝতে পারোনি পরে ক্লাসের পরে আবার বুঝিয়ে দেবো। দেখো বলছে স্পিকিং উইথ স্পিড, আমরা যদি জোরে কথা বলি তাহলে আমাদের কথা বলার মধ্যে কি হবে, জড়তা থাকবে, আমার কথা বলার মধ্যে ক্লিয়ারিটি থাকবে না, যে শুনবে সে কিন্তু ভালো করে বুঝতে পারবে না। তাহলে ক্লিয়ার মানে স্পিডে কথা বলা যাবে না।
কিন্তু কথা বলার মধ্যে অ্যাকিউরেসি এবং কি প্রিসিয়েশনটাকে মেনটেন করতে হবে। প্রিসিয়েশন মানে কি? প্রিসিয়েশন মানে হচ্ছে কি স্পষ্ট, ক্লিয়ারিটি। তাহলে তোমার কথা বলার মধ্যে অ্যাকিউরেসি এবং ক্লিয়ারিটিকে মেনটেন করতে হবে। এবং কি করতে হবে? ফল্টি হ্যাবিট অফ দ্য স্পিকিং। তাহলে ফল্টি হ্যাবিট কোনগুলো? ভালো করে দেখো। ফল্টি হ্যাবিট বলতে বোঝাচ্ছে স্পিড, তুমি জোরে কথা বলছো, এটা হচ্ছে ফল্টি হ্যাবিট। কিন্তু অ্যাকিউরেসি, প্রিসিয়েশন এগুলো কিন্তু ফল্টি হ্যাবিটের না, এগুলো হচ্ছে গুড হ্যাবিট। ঠিক আছে, এগুলো একটা এমসিকিউর কোশ্চেন, তোমাদেরকে পরে করাচ্ছি। দেখো, as while speaking with speed there is a huge possibility of losing track। যখন আমরা জোরে কথা বলবো তখন কিন্তু আমাদের যে কথা বলার যে ট্র্যাক, সে ট্র্যাকটা বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। যে আমরা যে সুন্দর করে কথা বলছি সে কথাগুলোর মধ্যে অস্পষ্টতা চলে আসবে, সেটাকে বলছে লসিং ট্র্যাক। এছাড়াও কি থাকবে? কথা বলার মধ্যে কনফিউশন থেকে যাবে এবং অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে কি? অস্পষ্টতা থেকে যাবে অ্যামং দ্য লিসিনারদের মধ্যে। অ্যাকিউরেসি অ্যান্ড যে কি প্রিসিয়েশন আর নেসেসারি ফর স্পিকিং বাট স্পিড ডাজ নট কনসিডার বি এ গুড ক্যারেক্টারিস্টিক। তাহলে বোঝা গেল। তাহলে ভালো কথা বলার একটি বৈশিষ্ট্য কি? ভালো কথা বলার বৈশিষ্ট্য হচ্ছে যে তোমাকে অ্যাকিউরেসি মেনটেন করতে হবে এবং প্রিসিয়েশনটাকে মেনটেন করতে হবে, কিন্তু এখানে কিন্তু স্পিডটাকে মেনটেন করা যাবে না। ক্লিয়ার? চলো এবার একটা এমসিকিউ দিয়েছি, এমসিকিউটা প্র্যাকটিস করো। এমসিকিউটা করো তাহলে বুঝতে পারবে। এমসিকিউটা করো, 1 নম্বর এমসিকিউটা করো তাহলে বুঝতে পারবে। করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফল্টি হ্যাবিট অফ দ্য স্পিকিং? নিচের কোনটি কথা বলার মধ্যে একটি ফল্টি হ্যাবিট? ফল্টি মানে কি? ত্রুটি, কথা বলার মধ্যে ত্রুটি। বলো, আনসার করো। প্রত্যেকে, যারা যারা ক্লাস করছো প্রত্যেকে আনসার করো। ওকে, প্রত্যেকে সঠিক। সোমা, তাজমিয়া, সুভাষ, সবাই আনসার করো, প্রত্যেক আনসার করো। ওকে, একদম কারেক্ট। এখানে আমাদের সঠিক আনসার কি? অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ঠিক আছে, অপশন 3। কারণ দেখো নিচের কোনটি কথা বলার ক্ষেত্রে ত্রুটি বলছে? স্পিকিং উইথ প্রপার ইন্টোনেশন এন্ড এক্সপ্রেশন। তোমাকে অবশ্যই ইন্টোনেশনের সঙ্গে এক্সপ্রেশনের সঙ্গে কথা বলতে হবে। 2 নাম্বার বলছে স্পিকিং ইন এ ক্লিয়ার, তোমাকে ক্লিয়ার করে কথা বলতে হবে এবং ডেফিনাইট পারপাস। তোমার কথা বলার মধ্যে একটা কি থাকবে? অবশ্যই একটা পারপাস থাকতে হবে। 3 নাম্বার বলছে স্পিকিং উইথ স্পিড। আমি কি বললাম? স্পিড দিয়ে কথা বলা যাবে না। অ্যাকিউরেসি অ্যান্ড প্রিকিউশন, অ্যাকিউরেসি এবং হচ্ছে কি প্রিকিউশনে কথা বলতে হবে, কিন্তু স্পিড, যেহেতু স্পিডটা রয়েছে তাই এটা আমার ভুল হয়ে গেল। স্পিকিং ইন এ সাচ এ ভয়েস দ্যাট ইজ অডিবল টু অল লিসনার। তোমাকে এমন ভাবে কথা বলতে হবে যাতে প্রত্যেকটা শ্রোতা তোমার কথার আওয়াজ শুনতে পায়। তো বুঝতে পেরেছো? অপশন 3 কিন্তু কারেক্ট। কারো বুঝতে প্রবলেম? এবার বলো, কারো প্রবলেম, ডাউট আছে? চলো নেক্সট দেখো। ওকে, নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ইফেক্টিভ স্পিকিং। তাহলে ইফেক্টিভ মানে কি? একটা ভালো স্পিকিং বলতে কি বোঝে দেখো। বলছে ইফেক্টিভ স্পিকিং ইনভলভস সেভারেল ফ্যাক্টর ইনক্লুডিং দ্য কনটেক্সট অফ দ্য কমিউনিকেশন। তাহলে ভালো কথা আমি কখন বলবো? তাহলে আমি যে টপিকের উপরে কথা বলতে চাইছি সেই টপিকটা যদি খুব ভালো হয় তাহলে আমার কথা বলতে ভালো লাগবে, তাই কি না? আমার একটা বোরিং টপিকে যদি আমাকে কথা বলতে দাও তাহলে আমার কি কথা বলতে ভালো লাগবে? একদমই না। তাহলে বোরিং টপিকের ওপরে কিন্তু আমার কথা বলতে ভালো লাগবে না। তাহলে আমাকে কি করতে হবে? একটা ভালো কনটেক্সট অফ কমিউনিকেশন থাকতে হবে। 2 নাম্বার কি বলছে? দ্য ডেলিভারি স্টাইল। ডেলিভারি স্টাইল মানে যে আমি যে কথা বলি বা আমার যে কথা বলার ধরন তার উপরে কিন্তু স্পিকিং স্টাইলটা নির্ভর করছে। তারপর বলছে কি দ্য অ্যাবিলিটি টু অ্যাডপ্ট টু ফিডব্যাক। দ্য অ্যাবিলিটি টু অ্যাডপ্ট ফিডব্যাক, তোমাকে ফিডব্যাকটাকে গ্রহণ করার ক্ষমতা রাখতে হবে, তবেই তুমি ভালো কথা বলতে পারবে। ধরো আমি কিছু বলছি তোমাদেরকে, তোমরা আমাকে ফিডব্যাক খারাপ দিলে, আমাকে উল্টাপাল্টা তোমরা কমেন্ট সেকশনে জানালে, আমি রেগে গেলাম, সেটা করলে হবে না। তোমাকে কি করতে হবে? ওই যে ফিডব্যাকটাকে গ্রহণ করার মতো ক্ষমতা রাখতে হবে, তবেই কিন্তু তোমার স্পিকিং স্কিলটাকে আরো ভালো
ডেভেলপ করতে পারবে। ক্লিয়ার সবার? নেক্সট দেখো, ওকে, নেক্সট পয়েন্ট, কিছু কি পয়েন্ট আছে, কি পয়েন্ট গুলো মনে রাখো, চলে দেখো কি বলছে, দেখো কি পয়েন্ট, কি পয়েন্টের মধ্যে কি রয়েছে, হাউএভার দ্য আইডেন্টিফিকেশন অফ হচ্ছে কি পয়েন্ট ইজ ইসেনশিয়াল ফর ডেলিভারিং এ ক্লিয়ার কি কনসাস অ্যান্ড ইম্প্যাক্টফুল মেসেজ। কি বলছে, হাউএভার যাই হোক, দ্য আইডেন্টিফিকেশন অফ কি পয়েন্ট ইজ ইসেনশিয়াল ফর ডেলিভারিং ক্লিয়ার কনসাইজ অ্যান্ড ইম্প্যাক্টফুল মেসেজ। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যখন কথা বলবে অবশ্যই কি পয়েন্ট গুলোকে মেনটেন করে কথা বলবে। তুমি ভাট বকে গেলে, আমরা বলি যে ভাট বকিস না তো, তোর কথার মধ্যে কিছু ভালো নেই, কোনো অর্থ নেই, ভাট বকিস না, এরকম করলে হবে না। তুমি যখন কথা বলবে টু দি পয়েন্ট কথা বলবে, অর্থাৎ তোমাকে কিছু কিছু কি পয়েন্ট মাথায় রেখে কথা বলতে হবে, ঠিক আছে, যাতে তোমার কথা বলাটা ক্লিয়ার হয় এবং কনসাইজ মানে সংক্ষিপ্ত হয়, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, এ স্পিকার হু ক্যান ইফেক্টিভলি আইডেন্টিফাই অ্যান্ড কমিউনিকেট the core message is more likely to engage the audience and achieve the desired outcome। তাহলে একজন কথক মানে যে কথা বলে তাকে অবশ্যই কি করতে হবে, যখন সে কথা বলবে কোর মেসেজ মানে মেন ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তুলে ধরতে হবে প্রত্যেকটা কার কাছে, লিসেনারের কাছে। ক্লিয়ার? নেক্সট বলছে কি মেকানিজম বলতে কি বোঝায়, প্রোনাউন্সিয়েশন, গ্রামার, ভোকাবুলারি। তাহলে মেকানিজম মানে কি, পদ্ধতি। তাহলে কোন পদ্ধতিতে আমাদের কথা বলতে হবে, একটা হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন, তোমার উচ্চারণ সঠিক থাকতে হবে, গ্রামার তোমাকে ভালো ব্যাকরণ জানতে হবে, আর 3 নাম্বার হচ্ছে তোমার ভোকাবুলারি জানতে হবে, তবেই কিন্তু তোমার কথা বলা সার্থক হবে। নেক্সট বলছে ইউজিং দ্য রাইট ওয়ার্ডস ইন দ্য রাইট অর্ডার উইথ দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন। তাহলে তুমি যখন কথা বলবে তোমাকে সঠিক উচ্চারণ থাকতে হবে এবং কোন পরিস্থিতিতে তোমাকে কোন কোন শব্দ ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। বলো, কারোর প্রবলেম থাকলে জানাও। এনি ডাউট কোন পয়েন্টে? কারো ডাউট আছে কোন জায়গায়? ওকে, চলো 2 নাম্বারটা কি বলছে দেখো, 2 নাম্বারটা কি বলছে দেখো, 2 নাম্বারটা বলছে এ স্পিকার হু ক্যান ইফেক্টিভলি আইডেন্টিফাই। একজন স্পিকার হু ক্যান মানে যে পারে, ইফেক্টিভলি মানে কার্যকারীভাবে মানে সঠিকভাবে, আইডেন্টিফাই মানে শনাক্তকরণ করতে, কমিউনিকেট মানে কি মনের ভাব প্রকাশ করতে, দ্য কোর মেসেজ মানে কি মেন পয়েন্ট, মূল তথ্য, ঠিক আছে, মূল তথ্য দিয়ে, ইজ মোর লাইকলি টু এঙ্গেজ, যেগুলো কি করে এঙ্গেজ করে কাদেরকে, দ্য অডিয়েন্স থেকে, অ্যান্ড অ্যাচিভ দ্য ডিজায়ার আউটকাম, এবং নিজেরে আমরা যে আউটকাম ছিল, আমরা যে প্রত্যাশা করে এসেছি যে আমাদের ভয়েস বা আমাদের কথাগুলো সবাই শুনবে, সেই আউটকামটা কিন্তু মনে রাখবে, এটা বলা হয়েছে। ডুয়েটটা বলতে বোঝাচ্ছে যে একজন ভালো স্পিকার যিনি কি করতে পারেন, তার কথা বলা, তার যে ধরন, তার যে কমিউনিকেশন সেগুলোকে ভালো করে আইডেন্টিফাই করবে, যাতে প্রত্যেকটা শ্রোতার কাছে তার যে মেসেজ সেটা কিন্তু কোর ভাবে অর্থাৎ সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে পারে, যার ফলে কিন্তু যারা যে উদ্দেশ্য নিয়ে এসেছে তাদের সেই উদ্দেশ্যটা ফুলফিল হবে, এটা বলা হয়েছে। বোঝা গেল? অর্থাৎ মেন কথা হচ্ছে তুমি যখন কথা বলবে মেন পয়েন্ট গুলো মাথায় রেখে কথা বলবে, এটা হচ্ছে কথা বলার একটি বৈশিষ্ট্য। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে কনটেক্সট অফ দ্য ওরাল কমিউনিকেশন। কনটেক্সট অফ দ্য ওরাল কমিউনিকেশন মানে কি বোঝো,
আমি জাস্ট একবার রিডিং পড়ে নিচ্ছি, দিয়ে তোমাদেরকে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কনটেক্সট অফ দ্য ওরাল কমিউনিকেশন বোঝাচ্ছে হোয়েল আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট অফ দ্য কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। ইট ইজ নট সাফিসিয়েন্ট ফর ইফেক্টিভ স্পিকিং। A speaker must also be able to tailor their message to the specific audience and purpose. তাহলে ভালো কথা বলার জন্য কি প্রয়োজন? আমাদের একটা কনটেক্সট প্রয়োজন। কনটেক্সট মানে কি? বিষয়বস্তু প্রয়োজন। বোঝা গেল? তাহলে ভালো কথা বলার জন্য কিন্তু আমাদেরকে যদি ভালো বিষয়বস্তু দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে কথা বলতে পারি। 2 নাম্বার বলছে কি, দেখো, প্রিয়র অ্যাডাপ্টেশন অফ দ্য ডেলিভারি স্টাইল, অর্থাৎ মানে আগামী জীবনে বা আগামী দিনে আমরা যেভাবে কথাগুলো থ্রো করেছি, কথাগুলো যেভাবে বলেছি সেইভাবে কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ কি বলছে? প্রিয়র অ্যাডাপ্টেশন অফ দ্য ডেলিভারি স্টাইল, অর্থাৎ পূর্ব যে অভিজ্ঞতা রয়েছে বা পূর্ব ভাবে যে আমরা কোনো কিছু ডেলিভার করতাম, কথা বলা, সেগুলোকে মেনটেন করতে হবে। দেখো কি বলছে, while having a preferred delivery style can be helpful, effective speakers are able to adapt their delivery based on the context and the audience. বোঝা গেল? তাহলে এখানে বলতে চাইছে যে একজন শিশু এর আগে তার বা আগের লাইফে যেভাবে কথা বলতো সেগুলোকে কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে এবং সেগুলোর মাধ্যমে তাদেরকে নতুন ভাবে কিন্তু কথা বলতে হবে, এটাই বলা হয়েছে। তারপরে পয়েন্টে বলছে অ্যাবসেন্স অফ ফিডব্যাক। অ্যাবসেন্স অফ ফিডব্যাকে কি বলছে দেখো, হোয়েল ফিডব্যাক ক্যান বি ভ্যালুয়েবল ফর যে কি ইমপ্রুভমেন্ট। যদি কোনো মানে শিক্ষক বা যদি কোনো শিক্ষার্থী কোনো কিছু কথা বলছেন, তার কথা বলার মধ্যে কোনো ত্রুটি রয়েছে, সেগুলো কিন্তু ফিডব্যাকের মাধ্যমে কিন্তু তার সেগুলোকে ঠিক করা হয়। ইট ইজ নট নেসেসারি ফর ইফেক্টিভ স্পিকিং, কিন্তু এগুলো স্পিকিং এর জন্য কিন্তু অতটা নেসেসারি নয়। বলছে এক্সপিরিয়েন্স স্পিকার ক্যান ওপেন কিছু গোজ দ্য ইফেক্টিভনেস অফ দেয়ার কমিউনিকেশন উইদাউট এক্সটার্নাল ফিডব্যাক। বোঝা গেল? তাহলে এখানে বলছে কি অ্যাবসেন্স অফ দ্য ফিডব্যাক, এখানে বলতে চাইছে অ্যাবসেন্স অফ দ্য ফিডব্যাকের ক্ষেত্রে যে হোয়েল ফিডব্যাক ক্যান বি ভ্যালুয়েবল ফর ইমপ্রুভমেন্ট। তাহলে আমাদের যে কথা বলছি, এই কথা বলার মধ্যে যদি আমরা ফিডব্যাক পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কথা বলার দক্ষতা বেড়ে যাবে। কিন্তু যদি অ্যাবসেন্স হয়, আমি যেখানে কথা বলছি সেখানে কেউ কমিউনিকেট করছে না, আমার ভুল বা ত্রুটি সে সম্পর্কে কেউ কিছু বলছে না, সেক্ষেত্রে কিন্তু আমার স্পিকিং স্কিল কিন্তু কোনোভাবেই ডেভেলপ হবে না, অর্থাৎ অ্যাবসেন্স অফ ফিডব্যাক। চলো আনসার করো। 2 নম্বর কোশ্চেন আনসার করো, তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন আনসার করো। বলছে ইফেক্টিভ স্পিকিং ডিপেন্ড অন, ইফেক্টিভ স্পিকিং কিসের উপর নির্ভর করে? কনটেক্সট অফ দ্য ওরাল কমিউনিকেশন, প্রিয়র অ্যাডাপ্টেশন অফ দ্য ডেলিভারি স্টাইল। 3 নম্বর হচ্ছে কি অ্যাবসেন্স অফ দ্য ফিডব্যাক। 4 নম্বর আইডেন্টিফিকেশন অফ দ্য কি পয়েন্ট টু পুট অ্যাক্রস। আনসার করো। প্রত্যেকে আনসার করো। ওকে, একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশন নাম্বার 4। দেখো, ইফেক্টিভ স্পিকিং এর জন্য সবগুলো দরকার, কনটেক্সট দরকার, প্রিয়র অ্যাডাপ্টেশন দরকার, অ্যাবসেন্স অফ দ্য ফিডব্যাক, সবগুলো দরকার। কিন্তু একমাত্র আইডেন্টিফিকেশন অফ দ্য কি পয়েন্ট টু হচ্ছে কি পুট অ্যাক্রস, এটা কিন্তু কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেল? অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো 3 নম্বর কোশ্চেন আনসার করো। আনসার করো, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন স্পিকিং স্কিল? স্পিকিং স্কিলের ক্ষেত্রে কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? ক্লিয়ার অ্যান্ড প্রপার প্রোনাউন্সিয়েশন। 2 নম্বর হচ্ছে স্পিকিং অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড সিচুয়েশন। অপশন নাম্বার 3 স্পিক সফটলি। অপশন নাম্বার 4 ইউজ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে আলংকারিক শব্দ ব্যবহার করা। বলো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। অর্থাৎ তোমার ভালো কথা বলার দক্ষতা আমি কি দেখে বুঝবো? যখন তুমি কোনো সাবজেক্ট অনুযায়ী কথা বলবে এবং সিচুয়েশন অনুযায়ী কথা বলবে, সেটাকে বলছে কি স্পিকিং অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড সিচুয়েশন, তাকে আমরা বলবো ইম্পর্টেন্ট অফ দ্য স্পিকিং স্কিল। ক্লিয়ার? অর্থাৎ মানে বিষয়বস্তু বা তথ্য বা সিচুয়েশন মেনটেন করে যখন আমি কথা বলতে পারবো সেটাকে বলছে। ক্লিয়ার? চলো 4 নম্বর কোশ্চেন আনসার করো।
ফেরদৌসী কিছু বলছো? আচ্ছা, এ কেন নয়? আচ্ছা, ঠিক এবার বলছো। এ কেন নয়, দেখো ভালো করে। এ অবশ্যই কারেক্ট, ভালো করে বোঝো। এ অবশ্যই কারেক্ট, কিন্তু এর থেকে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে তোমার টপিক, বোঝো, তোমার কনটেক্সট বা তোমার সাবজেক্ট অনুযায়ী কথা বলতে হবে এবং সিচুয়েশন মেনটেন করে কথা বলতে হবে। জিনিসটা বুঝতে পারছো? বিষয়বস্তুটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ধরো আমি তোমাকে জিনিসটা বোঝাই, আরো বেশি করে বোঝো। ধরো আমার কথা বলার মধ্যে ক্লিয়ারিটি নেই, আমার কথা বলতে বলতে বাধে, বা আমি ধরো তোতলাই, তবু আমার কথাটা ঠিকঠাক আছে। কিন্তু আমি যদি টপিকের বাইরে কথা বলি বা আমি টপিক ছাড়া যদি কথা বলি, বিষয়বস্তুহীন কথা বলি, তাহলে সেটা কি ইম্পর্টেন্ট হবে? বলো। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে বিষয়বস্তুকে মাথায় রেখে কথা বলতে হবে, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এ অবশ্যই কারেক্ট, এ অবশ্যই কারেক্ট, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি স্পিকিং অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড সিচুয়েশন। কারণ পেডাগজি মানে কি সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা নিতে হয়। চলো 4 নম্বর কোশ্চেন আনসার করো, প্রত্যেকে পড়ে আনসার করো। প্রত্যেক আনসার করো। হুইচ অ্যাক্টিভিটি আর মোস্ট হেল্পফুল ইন প্র্যাকটিসিং স্পিকিং স্কিল? স্পিকিং স্কিল প্র্যাকটিস করতে কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ? আনসার করো। দেখো, অপশন এ কি বলছে, স্টুডেন্ট উইল অর্গানাইজ এ স্মল ফর্মাল প্রেজেন্টেশন অন এ টপিক। তো এক্ষেত্রে শিক্ষার্থী কি করবে, একটা প্রেজেন্টেশন তৈরি করবে যে টপিকে সে কথা বলতে চাই। অপশন নাম্বার 2 বলছে দ্য টিচার উইল গিভ দেম অ্যান অবজেক্টিভ ডিকটেশন। তো এখানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীর একটা ডিকটেশন দেবেন। অপশন নাম্বার 3, স্টুডেন্ট উইল হচ্ছে কি রিটেল এ স্টোরি ইন এ ডিফারেন্ট ওয়ে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা গিভেন টু দেম। এখানে শিক্ষার্থীরা কি করতে পারবে, নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন ভাবে তারা গল্প কিন্তু বলতে পারবে। অপশন নাম্বার 4, স্টুডেন্ট উইল প্রিপেয়ার এ গুড প্রজেক্ট রিপোর্ট। এখানে স্টুডেন্ট উইল প্রিপেয়ার, এখানে শিক্ষার্থীরা কি করছে, একটা ভালো প্রজেক্ট প্রিপেয়ার করেছে। কি হবে অ্যান্সার? একদম সঠিক, অপশন নাম্বার 3। অপশন 3 হবে কারেক্ট। অর্থাৎ কি বলছে, স্টুডেন্ট উইল রিটেল, তারা পুনরায় একটা গল্প বলবে তাদের যে তথ্য দেওয়া হয়েছে বা তাদের যে নিয়ম শেখানো হয়েছে তার উপর ভিত্তি করে। বোঝা গেল? অপশন 3 কারেক্ট। চলো 4 নম্বরটা আনসার করো। 4 নম্বর বলছে মেকানিজম অফ ল্যাঙ্গুয়েজ ইন স্পিকিং স্কিল ইনক্লুড। কি হবে অ্যান্সার? সোশ্যাল অ্যান্ড কালচারাল রুলস অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর স্ক্রিপ্ট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স। 3 নম্বর প্রোনাউন্সিয়েশন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। অপশন নাম্বার 4 ক্লিয়ারিটি অফ দ্য মেসেজ। কি হবে অ্যান্সার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে মেকানিজমটা কি, স্পিকিং এর মেকানিজম হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক রাখতে হবে, গ্রামার এবং ভোকাবুলারি তোমার ঠিকঠাক থাকতে হবে, তবেই তুমি সুন্দরভাবে কথা বলতে পারবে। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। আনসার করো, প্রত্যেক আনসার করো। Which of the following factors influence our choice of words when we speak someone? কি বলছে, কোন কোন ফ্যাক্টর গুলো আমাদের কথা বলার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কনটেক্সট, ক্লাইমেট মানে আবহাওয়া, দ্য পারসন উই আর স্পিকিং টু, দ্য প্লেস অফ কনভারসেশন। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট। তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2, 1, 3 এবং 4। 1, 3 এবং 4। ঠিক আছে, এটাকে কি বলছে, কনটেক্সট থাকতে হবে, পার্সন থাকতে হবে এবং প্লেস থাকতে হবে। 1, 2, 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার?
চলো আনসার করো। লার্নিং টু স্পিক ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইনভলভ। আমরা যদি দ্বিতীয় ভাষায় কথা বলি নিচের কোনটি ইনভলভ হবে না? অপশন এ ইটস প্রোনাউন্সিয়েশন, অপশন 2 ফিল্ম বেসড অন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফিল্ম মানে কি দৃঢ় মানে প্রথম ল্যাঙ্গুয়েজের উপরে বিশ্বাস রাখা। 3 নম্বর বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যাল রুলস মেনটেন করে চলে। 4 নম্বর বলছে কালচারালি বাউন্ড স্পিকিং ইভেন্ট, মানে কালচারালি মানে কি সাংস্কৃতিক ভাবে আলাদা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোন সংস্কৃতিতে সীমাবদ্ধ। কি হবে অ্যান্সার? একদম। স্যার শোনা যাচ্ছে না, কেন শোনা যাচ্ছে না? অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? বলো কারো প্রবলেম? আমার কথা কি শুনতে পাচ্ছ না তোমরা? পাচ্ছি স্যার শুনতে। ওকে চলো। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। 7 নাম্বারটা আনসার করো। চুজ দ্য প্রোডাক্টিভ স্কিল ফ্রম দ্য ফলোইং। প্রোডাক্টিভ স্কিল গুলোকে চুজ করো। লিসেনিং, রিডিং, স্পিকিং, রিডিং অ্যালাউড। কি হবে অ্যান্সার? স্যার স্পিকিং। আবার মাইক্রোফোন অন করেছে কেন? সবাই মেসেজ আনসার করছে, তুমি মেসেজ করো, অফ করো। একদম কারেক্ট, সঠিক আনসার হচ্ছে স্পিকিং। ঠিক আছে, স্পিকিং। মাইক্রোফোন অফ করো। একদম। স্যার আমার মেসেজটা হচ্ছে না স্যার। মেসেজ না পারলে বলতে হবে না, চুপ করে শোনো তাহলে। মেসেজ কেন হবে না? বন্ধ করো, মাইক্রোফোন বন্ধ করো। এখানে সঠিক আনসার 3, স্পিকিং। তাহলে প্রোডাক্টিভ স্কিল কাকে বলা হয়? স্পিকিং কে বলা হয়, আর একটা বলা হয় কি রাইটিং। ঠিক আছে, রাইটিং কে বলা হয়। তাহলে স্পিকিং এবং রাইটিং কে কি বলা হয়? প্রোডাক্টিভ স্কিল বলা হয়। ওকে দেখো, প্রোডাক্টিভ স্কিল সম্পর্কে লেখা আছে। প্রোডাক্টিভ স্কিল হচ্ছে কোনটা? স্পিকিং এবং রাইটিং কে কি বলা হয়? প্রোডাক্টিভ স্কিল বলা হয়। ক্লিয়ার? কারণ কি হয়, এর মাধ্যমে যারা কথা বলে তারা কিছু না কিছু প্রোডাক্ট করে, উৎপন্ন করে, সেটাকে বলছে প্রোডাক্টিভ স্কিল। আর রিসেপটিভ স্কিল কোনগুলো? যেগুলো গ্রহণমূলক, যেমন লিসেনিং এবং রিডিং, এগুলোকে কি বলা হয়? রিসেপটিভ স্কিল বলা হয়। বোঝা গেল? তাহলে প্রোডাক্টিভ স্কিল কোনগুলো? স্পিকিং এবং রাইটিং কে বলা হয় প্রোডাক্টিভ স্কিল, আর রিসেপটিভ স্কিল বলা হচ্ছে লিসেনিং এবং রিডিং। ঠিক আছে, এগুলোকে বলা হয় রিসিপটিভ স্কিল। এখানে মেনলি ফোকাস করা হয় কিসের উপরে? আন্ডারস্ট্যান্ডিং এন্ড কম্প্রিহেনশন। তাহলে আন্ডারস্ট্যান্ডিং এন্ড কম্প্রিহেনশন কিসের উপর ফোকাস করা হয়? রিসেপটিভ স্কিলের উপরে। আর প্রোডাকশনের উপরে ফোকাস করে কে? প্রোডাক্টিভ স্কিল। ক্লিয়ার সবার? ওকে চলো 8 নাম্বারটা আনসার করো। 8 আনসার করো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট প্রমোট ওরাল কমিউনিকেশন? নিচের কোনটি ওরাল কমিউনিকেশনকে প্রমোট করে? চিলড্রেন কনভার্সিং উইথ ইচ আদার, অপশন নাম্বার 2 শেয়ারিং এক্সপিরিয়েন্স টু টেলিফোন, অপশন নাম্বার 3 নিউজ বুলেটিন, 4 নাম্বার বলছে ইন্টারভিউইং এ চাইল্ড। কি হবে অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার করো। দেবশ্রী অ্যান্সার করো, সঞ্জয় অ্যান্সার করো, প্রত্যেক অ্যান্সার করো। একদম কারেক্ট, এখানে আমাদের সঠিক আনসার নিউজ বুলেটিন। নিউজ বুলেটিনটা কি? যে আমরা দেখি না ফ্ল্যাশ নিউজ, ঠিক আছে বলি না ফ্ল্যাশ নিউজ। ফ্ল্যাশ নিউজ মানে কি? অর্থাৎ ছোট্ট করে কিছু একটা বলা, সেটাকে বলছে রিলস। রিলসে ছোট্ট করে ভিডিও করা হয়, তেমন হচ্ছে কি নিউজ বুলেটিন হচ্ছে কি ছোট্ট করে একটা নিউজ বলা, সেটাকে বলছে নিউজ বুলেটিন। এর মাধ্যমে কিন্তু আমাদের স্পিকিং বা কমিউনিকেশনের দক্ষতা বাড়ে না। অপশন 3 কারেক্ট। চলো নেক্সট দেখো, 9 নাম্বারটা আনসার করো। বলছে টু ন্যারেট
9 নম্বরে বলছে টু ন্যারেট এ স্টোরি উইথ প্রপার স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন ইজ এ সাব স্কিল অফ লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। কার সাব স্কিল? কোন দুটো? একটা হচ্ছে কি ইন্টোনেশন আর একটা হচ্ছে কি স্ট্রেস। এটা কার সাব স্কিল বলো? একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 2 স্পিকিং। তাহলে স্পিকিং এর সাব স্কিল কোনটা? একটা হচ্ছে কি স্ট্রেস আর একটা হচ্ছে কি ইন্টোনেশন। ক্লিয়ার? চলো আনসার করো 10টা আনসার করো। when we want to test speaking skill, what test the ability of the student? আমি যদি শিক্ষার্থীর স্পিকিং স্কিল কেমন হচ্ছে চেক করতে চাই তাহলে কোনটিকে চেক করব? বলো আনসার করো। টু ইউজ প্রপার পাঞ্চুয়েশন মার্ক, এটা পাঞ্চুয়েশন তো আমি রাইটিং এ চেক করব, তাই না? রাইটিং এ চেক করব। 2 নাম্বার টু ন্যারেট ইনসিডেন্ট অর ইভেন্ট, কোন ঘটনা সে কতটা ভালোভাবে বর্ণনা করতে পারছে সেটার উপরে। অপশন 3 টু মেক কনক্লুশন ফ্রম দ্য গিভেন এক্সট্রাক্ট, যে বিষয়টা তার সামনে তোলা দেওয়া হয়েছে বা বলা হয়েছে সেই বিষয়টার উপসংহার কি হবে সেই সম্পর্কে। অপশন নাম্বার 4 টু আন্ডারস্ট্যান্ড দ্য মেন থট, মেন থটকে বোঝা। কি হবে অ্যান্সার? একদম কারেক্ট। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার 2, অর্থাৎ টু ন্যারেট হচ্ছে কি ইনসিডেন্ট অর ইভেন্ট। বোঝা গেল? তাহলে ইনসিডেন্ট বা ইভেন্টকে সঠিকভাবে যে বর্ণনা করতে পারবে হচ্ছে কি একজন ভালো স্পিকার। ক্লিয়ার সবার? অপশন 2 কারেক্ট। চলো লাস্ট কোশ্চেন। এ পারসন ইজ সেড টু বি গুড স্পিকার হোয়েন সি ইজ, তাহলে একজন ব্যক্তিকে আমি কখন ভালো স্পিকার বলবো? স্পিক উইথ ভেরি ফাস্ট, ইউজ ইডিয়মস, ইজ এবল টু কনভে আইডিয়া অর ফিলিংস, ডাজ নট মেক মিস্টেক। কি হবে অ্যান্সার? একজন ভালো মানে বক্তা কাকে বলবো? একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার 3। তাহলে একজন ভালো বক্তা কাকে বলবো? যে সুন্দর করে কথা বলতে পারে, আইডিয়া গুলোকে উপস্থাপন করতে পারে, ফিলিংস গুলোকে বলতে পারে, তাকে আমরা বলবো ভালো স্পিকার। ক্লিয়ার? অপশন নাম্বার 3। ওকে চলো। আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও, কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কারণ তোমরা দেখতে পেয়েছো 2023 সালে যে পরীক্ষা প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা নোট করো 9647300217। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, ক্লাস টাইম রেগুলার 8:30 রাত্রে ক্লাস হবে, আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। একদম ফিজ নিয়ে ভেবো না, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো।